আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ খলিলুর রহমান আবার কাতারের দোহায় গেছেন। গত ৬-৭ মাসে এটি তার চতুর্থবারের মতো দোহা সফর। প্রশ্ন হলো, তিনি বারবার দোহা যান কেন? কার সাথে দেখা করেন সেখানে? এবং সবচেয়ে বড় কথা হলো, তিনি কি বাংলাদেশ না বিদেশি শক্তির এজেন্ডা নিয়ে কাজ করছেন? এটা নিয়ে আজকে কথা বলবো। প্রিয় দর্শক, বলা হচ্ছে দোহা সফর হলো নিরাপত্তা উপদেষ্টার সরকারি সফর। তাহলে সরকারি যে কাজ, সরকারি কাজের জন্য যেসব কাগজপত্র তৈরি হয় সেসব কাগজে এত গোপনীয়তা কেন? মানে যে অফিস আদেশ হয় সেখানে গোপনীয়তা কেন, এত নীরবতা কেন সরকারের তরফ থেকে? উচ্চপদস্থ সরকারি কোনো কর্তার অফিস আদেশে তারিখ, উদ্দেশ্য, গন্তব্য, তারপরে সেখানে গেলে কার সাথে বৈঠক হবে, কি কি কাজ, সব ডিটেইল থাকে, উল্লেখ করা থাকে। কিন্তু 24 নভেম্বর খলিলুর রহমানের দোহা সফর উপলক্ষে জারি করা অফিস আদেশে তেমন কিছুই নেই। সফরকালে কার কার সঙ্গে তিনি বৈঠক করবেন উল্লেখ নেই। কি উদ্দেশ্যে এই সফর বলা নেই। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা বিদেশে গেলেন, সরকার কিছুই জানাবে না? এটা কি খুব স্বাভাবিক? কারণ তথ্য ফাঁস হলে সমস্যা কি? মানে কেন সরকার এই বিষয়গুলো লুকাচ্ছে, এটি আসলে এখন প্রশ্ন। যদি সত্যিই দোহায় মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের সাথে তার উচ্চ স্তরের বৈঠক থাকে, তাহলে সেটি অস্বীকার করার কারণ কি? পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলে না, প্রধান উপদেষ্টার দপ্তর নীরব থাকে, সরকারি কোনো ব্রিফিং নেই। কিন্তু এ বিষয়ে কাতার জানে, যুক্তরাষ্ট্র জানে, এমনকি ভারতও নাকি জানে। খলিল সাহেব কেন দোহা গেলেন, সেখানে কার কার সাথে দেখা করবেন? তাহলে এই প্রশ্ন কি ওঠে না যে লুকানো হচ্ছে কার কাছ থেকে, কাদের কাছ থেকে লুকানো হচ্ছে? দেশের মানুষের কাছ থেকে তো। আপনারা জানেন, দোহা এখন মার্কিন নিরাপত্তা নেটওয়ার্কের হাব হিসেবে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে উঠেছে দোহা। দোহায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সহ আরো বিভিন্ন আনুষঙ্গিক তাদের যে সমস্ত গোয়েন্দা দপ্তর রয়েছে বা ব্যক্তিবর্গ রয়েছে, তাদের অফিস রয়েছে সেখানে। মধ্যপ্রাচ্য অপারেশন সেন্টার আছে দোহায়। আফগান দোহা মিটিং এর পর এটা আরো শক্তিশালী হয়েছে বলে কূটনৈতিক তথ্যে জানা যাচ্ছে। তাই এই শহরে মানে দোহায় বারবার যাওয়া মানে সাধারণ সফর নয়, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বার্তা গ্রহণের জায়গা। কিন্তু দুঃখজনক হলো সেই বার্তা জনগণের কাছে আসে না, জনগণের কাছে পৌঁছায় না, মানে সরকার দেয় না বা পৌঁছতে দেয় না। এর প্রেক্ষাপটে বলুন যে দিল্লিতে তলব বলুন বা দোহায় ব্রিফিং বলুন, এসবের পেছনের সত্যটা না জানলে আসলে এসব নিয়ে কথা বলাও কঠিন। দেখুন, গত 18 থেকে 21 নভেম্বর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে ছিলেন। সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভালের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কিন্তু ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও ব্লোর এবং তার টিম ওই বৈঠকে আচমকা যোগ দেয়, এটি ত্রিপাক্ষিক বৈঠক হয়ে ওঠে। ওই বৈঠকে ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে উত্তর বাংলাদেশের 12টি জঙ্গি শিবিরের তথ্য দেওয়া হয়েছে খলিলুর রহমানের হাতে। যে ডোসিয়ারের কথা আমরা বলি, রিপোর্ট সহ ছবি সহ দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, খলিল কি এসব অভিযোগ মেনে নিয়েছেন, নাকি তিনি এ সংক্রান্ত কোনো ব্যাখ্যা দিয়েছেন? দিলে কি ব্যাখ্যা তিনি দিয়েছেন? এই অভিযোগ প্রসঙ্গে আসলে বাংলাদেশের অবস্থান কি? এসব প্রশ্নের জবাব আপনাকে অনুমান করে পেতে হবে প্রিয় দর্শক, কারণ আমাদের সরকার কিছুই বলেনি, কিছুই বলে না। আবার দিল্লি থেকে ফেরার 5 দিন পরই খলিল কাতারের দোহায় গেলেন। মানে ওই যে বলছিলাম মার্কিন নিরাপত্তা হাব, সেখানে গেলেন। এটা কি কাকতালীয় না পূর্ব পরিকল্পিত? নিজেই প্রশ্ন করুন, নিজেই উত্তর খুঁজুন, কারণ সরকার জবাব দেবে না, অন্তত দিতে অভ্যস্ত নয়।
খলিলুর রহমানের বারবার বিদেশ সফরের প্যাটার্ন যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আপনার কাছে বেশ কিছু বিষয় পরিষ্কার হয়ে যাবে। চলুন তার সাম্প্রতিক সফরের টাইমলাইনটা দেখি। দিল্লি সফর এই হিসাবে রাখছি না, কারণ এ সংক্রান্ত কন্টেন্ট করেছি, সেখানে বিস্তারিত আলাপ করেছি। তাহলে দেখি, এপ্রিলে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। এরপরে প্রথম তিনি দোহায় গেলেন সফরে 26 মে, এবং তখন আমরা জানলাম যে তিনি সেখানে মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বসেছিলেন, তাদের কাছ থেকে ব্রিফ নিয়েছেন। এরপরে 26 জুলাই তিনি দ্বিতীয়বার দোহা গেলেন। তখনও যুক্তরাষ্ট্রের কর্মকর্তা, নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, তাদের সঙ্গে বৈঠক করলেন এবং সেখান থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন। সেখানে গিয়েও তিনি আবার যথারীতি ওয়াশিংটনে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন, নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন। যাই হোক, এরপর 28 আগস্ট তৃতীয়বার তিনি দোহা গেলেন, এবং শোনা যায় ওই সময় জামাতের আমির দোহা গিয়েছেন, এনসিপির দু একজন নেতাও নাকি তখন আপনার দোহা গিয়েছেন, এরকম একটি গুঞ্জন কিন্তু আমরা শুনেছি। যাই হোক, এরপর 3 সেপ্টেম্বর তিনি বেইজিং সফর করেছেন। এরও আসলে বিশেষ কারণ জানা যায়নি, সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি। এরপর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তিনি আবার যুক্তরাষ্ট্রে গেছেন, এবং জাতিসংঘ সম্মেলন চলাকালে তার কি কাজ, এটি আপনি আমি প্রশ্ন তুলতেই পারি। প্রধান উপদেষ্টা গেছেন, তার সঙ্গে এবার 8 জন উপদেষ্টা গেছেন, তার ভিতরে তিনি একজন ছিলেন। কি কাজ, এটি আমরা দেখিনি, আমরা বুঝিনি। আসলে এই সমস্ত তার গতিবিধি, এটি আমাদের পক্ষে বোঝা সত্যিই মুশকিল। এরপর যে সর্বশেষ আজকে 25 নভেম্বর চতুর্থবারের মতো তিনি দোহা গেলেন। শোনা যাচ্ছে এবারও তিনি মার্কিন কর্মকর্তা এবং নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। 28 তারিখ তিনি ফিরে আসবেন, এমনটি এখন পর্যন্ত জানা গেছে। এখানে একটি বিষয় পরিষ্কার, খলিলুর রহমানের প্রতিটি দোহা সফরেই এই যে মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠান বা কর্মকর্তাদের সাথে বৈঠক হয়, তাহলে কি প্রশ্ন জায়গা স্বাভাবিক নয়, তিনি আসলে কার? বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা তিনি, নাকি বিদেশি কোন শক্তির প্রজেক্ট অফিসার? আচ্ছা, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা থাকা বা রাখা এটা জরুরি হলো কবে থেকে? গত 54 বছরে বাংলাদেশে কখনো কোনো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিল না। আলাদা নিরাপত্তা দপ্তর, বিদেশ নির্ভর নিরাপত্তা সমন্বয়, এসব কিছুই আমরা দেখিনি, এসব কিছুই লাগেনি। তবু দেশ তো চলেছিল, সিদ্ধান্ত হয়েছিল ঢাকা থেকেই, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই, বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেই, বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। যাই হোক, কিন্তু এখন একজন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো, দিলেন ইউনূস সাহেব, এবং এই নিরাপত্তা উপদেষ্টা যিনি দেশে থাকার চেয়ে বিদেশে থাকাই বেশি পছন্দ করেন, তার উপর এত দায়িত্ব কেন? এটি জনগণ প্রশ্ন তুলতেই পারে। জানি আমরা উত্তর পাবো না, কিন্তু প্রশ্নটা তুলে রাখলাম। কারণ এই নিরাপত্তা উপদেষ্টার কোনো অর্জন সম্পর্কে জনগণ কিছুই জানে না। এপ্রিলে নিয়োগ দেওয়া হয়েছে, এখন নভেম্বর, তার অর্জন কি এটি আমরা কেউ জানি না। কিন্তু তিনি শুরু থেকেই বিদেশ সফরে ব্যস্ত, মানে জানি না এটা আবার কোন মডেলের নিরাপত্তা। এই সরকার মুখে মুখে, মানে অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার মুখে মুখে স্বচ্ছতার কথা বলে, জবাবদিহিতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, কিন্তু নিরাপত্তা উপদেষ্টা দিল্লি যান, দিল্লি ঘুরে চলে আসেন, সে বিষয়ে প্রাপ্তি অপ্রাপ্তির কোনো ব্রিফিং করা হয় না। নিরাপত্তা উপদেষ্টা দোহায় যান, এ নিয়ে কোনো তথ্য দেওয়া হয় না। মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করেন, বৈঠক করেন, কি কি চুক্তি করেন, কি কি বিষয়ে সম্মত হন, এর কারণ এবং বিবরণ সব গোপন রাখা হয়। সব মিলিয়ে এইসব সফরে দেশের অর্জন কি, এ নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয় না। আপনারাই বলুন, এভাবে একটি দেশের নিরাপত্তা কাঠামো বা নিরাপত্তা উপদেষ্টার দফতর বা দায়িত্ব কি চলতে পারে? এই জন্যই আসলে জনগণ জানতে চায় এসব সফর আসলে কার স্বার্থে? গরিব মানুষের ট্যাক্সের টাকায় এত বিদেশ সফর কি অন্যের স্বার্থে নাকি দেশের স্বার্থে? যদি দেশের স্বার্থ থাকতো, সরকার নিজেই প্রচারণা চালাতো, এটি আমি বিশ্বাস করি। কিন্তু যেহেতু চালায় না,
তাহলে বুঝতে হবে এখানে অস্বস্তিকর কিছু আছে, গোপন কিছু আছে, রহস্যময় কিছু আছে, যেটা সরকার সাধারণ জনগণকে জানতে দিতে চায় না। দেশের জনগণ সব দেখে শুনে আসলে এটুকু বুঝতে পেরেছে, প্রধান উপদেষ্টা ইউনূসের মতো নিরাপত্তা উপদেষ্টাও ঘন ঘন বিমানে চড়তে ভালোবাসেন, ফার্স্ট ক্লাসে জার্নি করতে ভালোবাসেন, ভালো ভালো হোটেলে ঘুমাতে পছন্দ করেন। আসলে পছন্দটা নেহায়েত মন্দ নয়, কিন্তু জনগণ জানতে চায় এসব সফরের আসল উদ্দেশ্য কি, এর পেছনে দেশের স্বার্থটা কি। শেষ করার আগে বলতে চাই, খলিলুর রহমানের গত ৬-৭ মাসে 4 বারের দোহা সফর আসলে শুধু সফর ছিল না, বা শুধু সফর নয়, এটি একটি বার্তা, বলতে পারেন রাজনৈতিক সংকেত কিংবা ক্ষমতার সমীকরণ। তাই প্রশ্ন উঠছে, তিনি কি সত্যি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাকি বিদেশি শক্তির প্রজেক্ট অফিসার? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় কমেন্টে জানান। কয়েকদিন আগে আমাদের রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন সিন্ধু ঐতিহাসিকভাবে ভারতের জায়গা, কিন্তু র্যাডক্লিফ যে লাইনটা টেনেছিলেন, র্যাডক্লিফের লাইন টানার জন্য সিন্ধু মানে ভুলবশত পাকিস্তানের সঙ্গে জুড়ে যায়। কিন্তু সিন্ধ ছাড়া হিন্দ ইনকমপ্লিট। এখন সিন্ধে তো এখন তো মারাত্মক রকমের স্বাধীনতা আন্দোলন চলছে, এদিকে বালুচিস্তানে চলছে, পিওজেকে তো চলছেই। এখন এই বালুচিস্তানের যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় ভারত যেদিনকে আক্রমণ করবে, তার সঙ্গে সঙ্গেই ভারতের বালুচিস্তানের স্বাধীনতা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এখন ভারতের চোখ রয়েছে পিওজেকে, আর এদিকে হচ্ছে তার সঙ্গে হচ্ছে গিলগিট বালতিস্তান। আমি বারবার বলি, গিলগিট বালতিস্তান পিওজেকের সঙ্গে আছে। গিলগিট বালতিস্তান এসে গেলে ওখান থেকে হচ্ছে বালুচিস্তান, বালুচিস্তান পার হলে আফগানিস্তান, আফগানিস্তান পার হলে ইরান, ইরান পার হলে পরে আমরা সোজা তুর্কি, তুর্কি হয়ে সোজা ইউরোপ। গাড়ির একদম ভারতবর্ষ থেকে গাড়িতে একদম সোজা ইউরোপ চলে যাওয়া যাবে। আর করাচি বন্দর তো ভারতে চলে আসছি। পাকিস্তানের 4টে প্রদেশ আছে বর্তমানে, 4টে না 5টা, আমি পরপর বলে যাচ্ছি। এক হচ্ছে বালুচিস্তান, যেটা জোর করে দেওয়া হয়েছিল ওই 1948 সালে, জিন্না ভুল বুঝিয়ে বালুচিস্তানকে নিয়েছিলেন। একটা হচ্ছে সিন্ধ, একটা হচ্ছে খাইবার পাখতুনখোয়া, আর একটা হচ্ছে পাঞ্জাব, আর হচ্ছে পিওজেকে। তাহলে পিওজেকে যদি চলে যায়, গিলগিট আপনার এতে কি বলে খাইবার পাখতুনখোয়া যদি টিটিপি ঢুকতে না দেয়, খাইবার পাখতুনখোয়া হাতের বাইরে চলে গেছে, টিটিপি পুরো ঘিরে নিয়েছে, মানে ওটা আর পাকিস্তানের মধ্যে নেই। পাকিস্তানে কোনো সৈন্য, কোনো অফিসার, কোনো সরকারি দপ্তর ওরা তাদের কন্ট্রোলে নেই, তারা নিজেরাই টিটিপি কন্ট্রোল করে। রয়ে গেল বালুচিস্তান। বালুচিস্তান যদি ফ্রি হয়ে যায়, তাহলে 5টা প্রদেশের মধ্যে ওদের কথা হচ্ছে 5 সুবে হয়। 5 সুবের মধ্যে যদি 3 সুবে চলে যায়, তাহলে রইল আর কি, এই পাঞ্জাব পড়ে থাকলো, আর এদিকে আপনার পড়ে থাকলো কি বলে, মানে খাতায় কলমে বালতিস্তান পড়ে গেল, রয়ে গেল। আর আমাদের তো প্রতিরক্ষা মন্ত্রী আপনারা দেখেছেন, বলেছেন যে সার্কিট থেকে সিধে করাচি যাওয়া যায়। তার মানে আর একটা রাস্তা করাচি অব্দি, বন্দর অব্দি বেছে রেখে দিয়েছে। সেখানে সৈন্যরা তাল টুকছে। আর বঙ্গোপসাগরের দিকে ধীরে ধীরে আমাদের 7টা ফ্লিট আর 2টো যুদ্ধ জাহাজ, ডুবোজাহাজ আমাদের রওনা হয়ে গেছে। বঙ্গোপসাগরেও আছে, বঙ্গোপসাগর ভেতরে আছে, কোথায় আছে আমার জানা নেই, কিন্তু বঙ্গোপসাগরেও আছে। কারণ সেটা হচ্ছে ওটাকে যেমন করাচি পশ্চিম দিকে করাচির জন্য, এদিকে পূর্ব দিকে হচ্ছে আপনার চট্টগ্রামের জন্য।
রংপুর, এদিকে চিকেন লেগের সমস্যা মিটে গেল। আর আপনার চিকেন লেগ আছে, ফেনি অব্দি কেটে দিলে পরে আমরা চিকেন নেক কেন চিকেন আমরা যা হোক আরো গন্ডার ফন্ডার বানিয়ে নেব। কিন্তু আপনাদের কি হবে? আপনারা পারবেন? খলিলুর রহমানকে ডেকে যে কথাগুলো বলা হয়েছিল আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। ডেকে বলা হয়েছিল, দেখুন আপনারা যদি আমাদের সঙ্গে যদি শত্রুতা করতেন তাহলে সেটা অনেক ছিল বেটার অপশন। আমরা পাকিস্তানের সঙ্গে একা শত্রুতা করে পাকিস্তানের সঙ্গে আমরা মেনে নিই, আমরা যুদ্ধ করি, আমরা সঙ্গে করতাম। কিন্তু ব্যবসা বাণিজ্য পাকিস্তানের সঙ্গে করতাম। কিন্তু যখন আমরা 370 অ্যাপ্লিকেশন করলাম, তুলে দিলাম, তখন ইমরান খান প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বললেন যে আমি আর ব্যবসা করব না। তখন থেকে ব্যবসা বন্ধ হয়ে গেল। তারপর ভারত ব্যবসা করেনি, আপনাদের সঙ্গে ব্যবসা চলতো। কিন্তু আপনারা কি করলেন? আপনারা বললেন আমাদের শত্রু দেশগুলোকে এনে ঘরে ঢুকিয়ে দিলেন। আপনি কি জানতেন না যে ISI আপনাদের দপ্তরে সরকারি দপ্তরে ঘোরাফেরা করছে, ফাইল নিয়ে নাড়াচাড়া করছে, সেখান থেকে সমস্ত মেল করে আপনার ডকুমেন্ট পাঠাচ্ছে। তুর্কি এখানে বসে সমস্ত কাজকর্ম করছে, তারাও প্রত্যেকটা অফিসে ঢুকছে, ক্যান্টনমেন্টে ঢুকছে, সমস্ত ফাইলপত্র নিয়ে তুর্কিতে পাঠাচ্ছে। তার মানে ভারতবর্ষের পূর্ব দিকে যে সমস্ত জায়গাগুলো মানে গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাগুলোর সমস্ত স্যাটেলাইট পিকচার আপনাদের ওখান থেকে নিয়ে সেগুলো পাকিস্তানকে পাচার করা হয়েছে। তাহলে এটা কি হলো? শত্রু রাষ্ট্রকে আপনারা সাহায্য করলেন, ফলে আপনারা হলেন কি আমাদের শত্রু। তাহলে শত্রুর সঙ্গে যে আচরণ করা হয় আমরা কিন্তু সেই আচরণ করব। ফলে আপনারা মনে করবেন না ভারতবর্ষ আপনাদের বিন্দু মাত্র মায়া দেখাবে, কারণ ভারতবর্ষ একটা স্বাধীনতার ইতিহাস রয়েছে আপনাদের সঙ্গে ভারতবর্ষের জুড়ে। ওই জন্য আপনাদেরকে ডেকে একবার বলে দেওয়া হলো, শোধরালে শোধরান, 7 কর্মদিবস দিলাম, আর না শোধরালে পরে এরপরে আর বলতে যাব না, কারণ আমরা একটা ওয়ার্ডের মধ্যে আমাদের ঘোষিত নীতি হচ্ছে একটা ওয়ার্ড, তার নীতির মধ্যে আপনারা পড়ে গেছেন। সুতরাং আপনারা তৈরি থাকবেন। তাই কর্মদিবস শেষ হয়ে যাচ্ছে, এবার দুপারেই কিন্তু 7 দিনের মধ্যে যে কোনো দিন আপনার শুরু হয়ে যাবে, যে কোনো দিন। এবং বাংলাদেশের মানুষ জেনে রাখুন, আমি একটা খবর আপনাদের বলছি, আমি নিজেও জানি না, নিশ্চিত না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ করে আছেন, তিনি এমন একটা পরিকল্পনা করছেন, চক্রান্ত বলুন, ষড়যন্ত্র বলুন, আপনাদের ভাষায়, আমাদের ভাষায় নয়, করছেন যেটা, সেটা ভয়ঙ্কর। এটুকু শুনেছি, ভয়ঙ্কর। মানে আপনাদের ইতিহাসে লেখা থাকবে যে এরকম একটা ঘটনা ভারতবর্ষের বাংলাদেশের বুকে ঘটেছিল, সেটা কিন্তু লেখা থাকবে। আর আপনারা যদি মনে করেন যে শেখ হাসিনাকে ভারতবর্ষ দিয়ে আসবে আর আপনারা চিঠি পাঠানি, সেটা সব হবে। এবারও চিঠি পাঠাননি, এবারও পাঠিয়েছেন ডসিয়ে, তাতে নাম নেই, সই নেই, তারিখ নেই, কিচ্ছু নেই তাতে, গতবারের মতোই। কি পাঠাচ্ছে, কাকে পাঠাচ্ছে, কি বিষয় পাঠাচ্ছে, কূটনৈতিক হিসেবে মানে চ্যানেলে পাঠানো হয়নি, একটা চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে জনগণকে বোকা বানানোর জন্য। আর শেখ হাসিনাকে, শেখের বেটিকে পাওয়াটা ভুলে যান। শেখের বেটি যখন যাবে তখন মাথা উঁচু করেই যাবে, উনি যাবেন এবং আপনাদের সব কটাকে ধরে যা যা করার তাই করবেন। আর এখন সব যমুনায় এখন হয়ে গিয়েছে মানে আপনাদের শ্মশানের মতো শান্তি, শ্মশানের শান্তি, সেখানে কারোর মুখে কোনো কথা নেই, সব মুখ শূন্য করে ঘুরে বেড়াচ্ছে। আর ইউনূসের এখন সব থেকে বড় বন্ধু হয়েছে ওয়াকারুজ্জামান, কারণ ওয়াকারুজ্জামান একটা
420, ওটা তো পুরো 420। ওরা মানুষের সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে ওরা গদ্দারি করেছিলেন, উনি জামাতির লোক, তা সত্ত্বেও বসিয়েছিলেন ওনাকে, পদক ফদক দিয়েছিলেন, তার ফল ভোগ করছেন এখন। এখন তিনি হয়েছেন ইউনূসের বন্ধু, আর ইউনূস ধরেছে ওয়াকারুজ্জামানকে। ওয়াকারুজ্জামান জানে যে আমি ছাড়া ইউনূস বাঁচবে না, ইউনূস জানে আমি ছাড়া ওয়াকার বাঁচবে না। আর পরস্পর পরস্পরকে দরকার, এই কারণে যদি ইউনূস পালাতে পারে তার সঙ্গে ওয়াকারও পালাবে। ওয়াকারকে অনেক আগে আমি বলেছিলাম আপনি শুধরে যান, নইলে পালিয়ে যান। ইউনূসকেও বলেছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনেনি। মনে করেছিল এই লোকটা পুরো গুল বেড়ে যাচ্ছে। এবার দেখুন কত ধানে কত চাল, আপনাদের কি হাল হয়। কুত্তার থেকেও খারাপ হাল হবে, কুত্তার থেকেও খারাপ হাল হবে আপনাদের। আমি বলেছি না আপনাদের, মানে ওয়াকারের কথা বলিনি আমি বলেছিলাম যে ইউনূসের শেষ জীবন অত্যন্ত করুণ হবে। এবং আজও আমি বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার শেষ জীবন অত্যন্ত করুণ হবে, অত্যন্ত করুণ হবে। আপনি তখন আমার কথা মিলিয়ে নেবেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা ওয়েট করুন, তিনি খুব শিগগির ফিরবেন।